ওম শ্রী অরবিন্দ মীরা। তো শ্রদ্ধেয় নিরুদ্ধার যে প্রবন্ধটা শুরু করেছিলাম, স্কটল্যান্ড, মিসেস স্কট আর মিস্টার বল, তার খানিকটা পড়েছিলাম 3 পাতা মতো, যেটাতে আমরা জেনেছিলাম যে স্কটল্যান্ডে গিয়ে কালো রং দেখে অনেকেই দরজা বন্ধ করে দিয়েছিল মুখের উপরে, ভাড়া দেননি। এমন একটা জায়গা ভাড়া পেয়ে গেছিলেন যেখানে ওনাদের লটবহরের পরিমাণ দেখে গৃহকর্ত্রী বলেছিল যে তোমাদের তো রাখতে পারবো না, অন্য জায়গায় দেখো। সব ঘুরতে ঘুরতে মিসেস স্কটের বাড়িতে যখন পেলেন তখন একটু দেখলেন যে না, ঠিক আছে। মিসেস স্কটের ফর্সা, রোগা, চোখের ভাষা অদ্ভুত, তার চোখ সূক্ষ্ম যন্ত্রের মতো অন্তর্ভেদী, গর্তের মধ্যে রাত্রে সুপ্ত জলের মতো উজ্জ্বল, ছোট মেয়ের মতো পবিত্র তার চাহনি। নিরুদ্ধার উপনিষদে একটা মন্ত্র তখন মনে পড়েছিল, তুমি নারী, তুমি জরাগ্রস্ত হইয়া দণ্ড সহায় স্খলিত পদে চলো। এইটুকু পড়া হয়েছিল। তার পরেরটুকু শুরু করছি। ক্রমে ক্রমে বুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা হলো, কিন্তু তার কথা বোঝা ভার। তেমন প্রয়োজনও ছিল না। আমায় মিস্টার কালু বলে ডাকতেন। রোম সম্রাটের গাল ভরা নামের মতো মিস্টার তালুকদার উপাধি উচ্চারণ করা তার কর্ম নয়। বুড়ির সঙ্গে সম্পর্ক সীমিত, ভোজন উপলক্ষে দেখা সাক্ষাৎ মেলে, অন্যথা রান্নাঘরে তার বাস। সন্ধ্যায় আগুন জ্বালানো, আহার নিয়ে আসা এবং ভোজন শেষে থালাবাটি নিয়ে যাওয়া, এইটুকু সময়ের মধ্যে যতটুকু আলাপ সম্ভব। বুড়ি নিজে আবার স্বল্প বাক, তার পিনকুলে বাতি দিতে কেউ নেই, 16-17 বছরের একটিমাত্র পোষ্যপুত্র ছাড়া। সে কোথায় চাকরি করে। বুড়ি ভোরবেলায় তার ঘুম ভাঙায়, লাড্ডি লাড্ডি গেট আপ। লাড্ডি ওঠে, এক থালা স্কচ পরিজ খেয়ে কাজে চলে যায়, রাত্রিরে ফেরে। পরিজ স্কচদের প্রিয় প্রাতরাশ। গম সিদ্ধ করে দুধ মিশিয়ে পেট ভরে খেলে দুপুর পর্যন্ত কোনো ভাবনা নেই, শরীরও পুষ্ট হয়। আমি কিন্তু 5 বছরের মধ্যে একদিনও তার প্রেমে পড়তে পারিনি। আমার সঙ্গী মিস্টার বল নির্বিবাদে খেয়ে যেত, আমি খেতাম দুধের সঙ্গে কর্নফ্লেক্স। ডক্টর জনসন তার অভিধানে গমের অর্থ করেছেন স্কটল্যান্ডে মানুষের খাদ্য, ইংল্যান্ডে ঘোড়ার। জনসনের স্কচ বিদ্বেষ জনশ্রুত। বুড়ি আমরা দুজন ভাড়াটে, নিরুপদ্রব, নিখুঁত জীবন, কোনো অতিরিক্ত দাবি দেওয়া নেই। বুড়িও সন্তুষ্ট। শীতকালে ভোরবেলা যখন আগুন জ্বালিয়ে দিয়ে যায়, আমরা তখন দিব্যি ঘুমে। ঘর গরম হয়ে ওঠে, আমরাও শয্যা ত্যাগ করি। ঠিক সময় মতো বুড়ি প্রাতরাশ নিয়ে আসে, পরিজ, দুধ, ডিম, চা, কলা। তখন গুড মর্নিং আদান প্রদান চলে। রাত্রিবেলা রুটি, মাছ অথবা ভেড়ার মাংস, তরকারি, স্যুপ, পুডিং, ফল। রান্না বলতে হেরিং মাছ ভাজা, মাংস, তরিতরকারি সিদ্ধ, তার কোনো ব্যতিক্রম নেই। ইংরেজ জাতের আহার এবং রান্নার খ্যাতি সর্বত্র সুবিদিত, কিন্তু এখনও মনে আছে আমাদের পাবলিক হেলথের অধ্যাপকের খাদ্যের গুণাগুণ ও রান্না সম্বন্ধে লেকচার। স্বজাতেরও তিনি প্রশংসা করতে পারলেন না। বললেন তিনি একদিন কোনো এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ উপরতলা থেকে তার টুপির উপর কি একটা পড়ল। তিনি পরীক্ষা করে দেখলেন জিনিসটা আর কিছু নয়, এক টুকরো মাংসের কাটলেট। এমন কড়া ভাজা হয়েছে যে পুড়ে কাঠ হয়ে গেছে। কোনো জাতি কতখানি সভ্য অথবা কালচার সম্পন্ন তার পরিচয় নাকি রন্ধন শিল্পে। যে জাতির রান্না যত সুস্বাদু ও বৈচিত্র্যময়, সে জাতি কালচারে সিদ্ধি লাভ করেছে, যেমন ফরাসি, বাঙালি। কথাটা সত্যি হলে ব্রিটিশ জাতের মান থাকে না। অবশ্য এটাও কেউ কেউ বলেন যে ব্রিটিশদের কালচার বলে গর্ব করবার কিছু নেই, তারা দোকানদার। শ্রী অরবিন্দ বলেছেন যে ও দেশে 14 বছর বাস করেও তাকে ভালোবাসতে পারেননি।
শেক্সপিয়র ও অন্যান্য কবিদের ছাড়া। কিন্তু এটা স্বীকার করতে হবে যে জাত হিসেবে স্কচ রক্ষণশীল, তবে ইংরেজদের মতো সংস্কৃত মার্জিত না হলেও কাজকর্মে দক্ষ, শরীরে শক্ত মজবুত গঠন, কষ্ট সহিষ্ণু। তার নিদর্শন মেলে রাগবি ফুটবল খেলায়। যখন ইংল্যান্ড ও স্কটল্যান্ড প্রতিদ্বন্দ্বী, ইংল্যান্ডের হার অনিবার্য। পাহাড়ি জাত, হাড় লোহার মতো, ব্যবহারও তদ্রূপ। স্কটল্যান্ড পাহাড়ি দেশ এবং গরিব। অধিবাসীরা বিদেশে গিয়ে ব্যবসা করে প্রচুর অর্থ নিয়ে আসে। ভারতবর্ষ তাদের বাণিজ্যের কেন্দ্রস্থল। তাদের আগে বা পিছনে চলে মিশনারি। দুই দলই ফিরে গিয়ে ছড়ায় বর্ণবিদ্বেষ। বুড়ির কিন্তু সরল স্নেহপ্রবণ হৃদয়। তার কাছে সবাই মানুষ জাতি, দারুণ কর্মঠ, হাঁটে না, চড়াই পাখির মতো লাফিয়ে লাফিয়ে চলে কুঁজো হয়ে। শরীরে আলস্যের লেশ মাত্র নেই। যত দেখি অবাক হয়ে যায়। কেবল পোশাকটি বিস্ময়কেও হার মানায়। সেই মেরি কুইন অফ স্কটসের আমলের বোধ হয়। কালো গাউন ধোপায় তো যায়নি, বদলানো হয়েছে কিনা সন্দেহ। আর গায়ে যে স্নানের জল স্পর্শ করেনি কোনো দিন, মেনে নেওয়া কঠিন নয়। সম্রাট লুই যখন জীবনে 2বার স্নান করেছেন, তখন বুড়ির কি দোষ? অবস্থাপন্ন হলে বুড়িও ফরাসি সুগন্ধ দিয়ে গা মুছত। তবে বুড়ি যাতে স্কচ। কৃপণ সাধারণ স্কচদের বাড়িতে প্রায় স্নানের ব্যবস্থা থাকে না। একে তো শীত, তার উপরে কয়লা খরচ। আমরা সপ্তাহে বড়জোর একদিন স্নান করতাম। জসমিন দেশে যথাচার। একবার বাড়িতে স্নান করব অভিপ্রায় জানিয়ে বুড়িকে ভয়ানক মুশকিলে ফেললাম। যেটুকু গরম জল পেলাম তাতে কাক স্নানও হলো না। বললাম, আগুনে আরও কয়লা ঢালো, ঢেলেও কোনো ফল হলো না। অন্য এক বাড়িওয়ালির গল্প মনে পড়ছে। সন্ধ্যাবেলা পড়তে বসেছি, দারুণ শীত, আগুন টিমটিম জ্বলছে। বুড়িকে কয়লা দিতে বললাম 2-3 বার। ইনি বুড়ি নন কিন্তু, বেশ ফিটফাট। প্রত্যেকবার তিনি এক টুকরো মাত্র ইন্ধন দেন। শেষে বাক ইন্ধন দিয়ে বললেন, তোমরা দেখছি পড়াশোনায় মনোযোগ নেই। এমনিভাবে দিনগুলি শরৎকালের স্নিগ্ধ হাসির মতো বয়ে চলেছে শান্ত ছন্দে। আমার বার্ষিক পরীক্ষার সামনে। বুড়ি খবর জেনেছে। পরীক্ষার দিন প্রাতরাশ শেষে ভারী ওভারকোট গায়ে দিয়ে বেরিয়ে যাব। বুড়ি এসে দরজা খুলে দিল। গুড লাক মিস্টার কালু বলে শুভেচ্ছা জানালো। আমিও ধন্যবাদ জানিয়ে সিঁড়ির কয়েক ধাপ নেমেছি। হঠাৎ পিঠের উপর কি একটা বস্তু এসে জোরে আঘাত করলো। আমি চমকে উঠলাম। দেখলাম এক পাটি জুতো। আর দরজায় দাঁড়িয়ে বুড়ির একগাল হাসি। গুড লাক চেঁচিয়ে বলল। আমিও হেসে ফেললাম। জুতো ছুঁড়ে মারা সৌভাগ্যের লক্ষণ, কিন্তু ফল হলো বিপরীত। সেই দিনের বিষয়ে ফেল করলাম। হয়তো আমার কুসংস্কার তার জন্য দায়ী। এই হলো বুড়ির সংক্ষিপ্ত পরিচয়। যেদিন আমরা দুজনে এই বুড়ির বাড়ি ছাড়লাম, বুড়ি অতি কষ্টে নিজেকে সংযত করল। অন্য পরিচয় পেলাম বাঙালি ছেলেটির, সেও অদ্ভুত। এডিনবরায় যত ছেলে দেখেছি, এ হলো বলতে গেলে অদ্বিতীয়। বেশভূষায় কোনো পরিপাট্য নেই, আমোদ প্রমোদে খাওয়া দাওয়ায় আসক্তিহীন, কোনোদিন সিনেমায় যায়নি, বল নাচের কথা বাহুল্য। কলেজে যায় আর ফেরে, বাকি সময় বই নিয়ে কাটে। মৃতবাক কিন্তু শুকনো কাঠ নয়। চোখ দুটি বড় বড়, যাকে বলে আয়ত চক্ষু, মধুর স্বভাব, সহপাঠী সবার শ্রদ্ধার পাত্র। 2 বছর তার সঙ্গে বাস করেছি, কোনোদিন ক্ষুদ্রতা সংকীর্ণতার চিহ্ন দেখিনি। আদর্শবাদী, পিতৃভক্ত এবং রামকৃষ্ণ বিবেকানন্দ তার উপাস্য। শুনলাম স্যার পিসি রায় আসছেন। বিজ্ঞানের ছেলেদের সঙ্গে তিনি সাক্ষাতের অভিলাষী। বলকে বললাম, আপনি যাবেন না? যাব বই কি, উত্তর দিলেন, কিন্তু হ্যাটকোট টাই পরে। রায় তো গলাবন্ধ কোট পরেন। আমাদের এই বিজাতীয় অনুকরণ দেখে তিনি হাসবেন না? অন্ততপক্ষে গলাবন্ধ কোট তো পরা যায়। নিশ্চয়ই, যথা বলা তথা কাজ।
গলাবন্ধ কোট তৈরি করে এবং পরে দেখা করে এলো। রায়ের প্রশংসা করল, সেই পোশাক আর ছাড়েনি। ব্যাপারটি হয়তো তুচ্ছ, কিন্তু সেই 1920 সালের দশকে কতখানি মনের জোরের পরিচয় দিয়েছে আজ বোঝা কঠিন। আমি মাঝে মাঝে ভাবি, আমরা স্বাধীন, কিন্তু বিলাতি পোশাক গায়ে বেশ শোভা পাচ্ছে। তা না হয় হলো, কিন্তু টাইরূপ অলঙ্কারটির কি প্রয়োজন? পণ্ডিত নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, এরা তো খাঁটি দেশি পোশাকে অভ্যস্ত ছিলেন। সবাইকে নমস্কার জানিয়ে আমার পড়া আজকে এখানে শেষ করছি।